আজকের ছোট গল্প মুক্তি, কলমে সুবর্ণা শারমিন নিশি। মাসের 28 তারিখ রাতের খাবার খেতে টেবিলে বসে দেখলাম নানান রকম পদে টেবিল ভরা। মা হাসি মুখে আমার থালায় খাবার তুলে দিচ্ছেন। অবশ্য এটা নতুন কিছু না। আমাদের বাসায় মাসের শেষে কেন জানি না খুব যত্ন করে আমাকে খাওয়ানো হয়। আমার সাথে খুব ভালো ব্যবহার করা হয়। আমার সব কিছু তখন একদম চোখের সামনে তৈরি থাকে। কোনো কাজই করতে হয় না। 1 কাপ চাও মা নিজেই তৈরি করে দেন। বিষয়টা অদ্ভুত লাগে। বহুদিন চিন্তা করেও কিছু বুঝতে না পেরে খুব ক্লোজ বান্ধবী তরির সাথে আলোচনাটা করতেই ও মুখ গম্ভীর করে ফেলল। তারপর বলল, তোকে কয়েকটা প্রশ্ন করব, ঠিকঠাক মতো উত্তর দিবি, আর এরপরে আমি যদি কোনো তিতা কথা বলি তাহলে সেটা যেন নেওয়ার মেন্টালিটি থাকতে হবে। আমি মাথা নাড়লাম। শুরু করতেই যাব, ঠিক এমন সময় তরির ছোট বাচ্চাটি এসে তরির কোলে উঠল। তার ঘুম পাচ্ছে, বারবার ঘুমু ঘুমু করছে। নীরা, তুই বস, আমি ওকে ঘুম পাড়িয়ে আসছি বলে তরি ছেলেকে কোলে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর ও ফিরে এলো। খুব একটা অপেক্ষা করতে হলো না। তুই কি যেন বলছিলি তরি? প্রশ্ন করলাম। সে পাল্টা প্রশ্ন করল, তুই তো ভালো একটা বেতনের চাকরি করিস, তো তোর বেতনের টাকা কি করিস? আমি বেতনের টাকা কি করব? নিজের কিছু হাত খরচ রেখে বাকিটা মায়ের হাতে দিয়ে দিই। অকপটে বললাম সত্যি কথাটা। তুই আমার সাথে শেয়ার করলি যে মাসের শেষের দিকে তোর সাথে সব সময় ভালো ব্যবহার করা হয়, যেটা মাসের 5-7 তারিখ পর্যন্ত থাকে। তারপর তোর সাথে নানান ধরনের ঝগড়াঝাঁটি, অবহেলা, হাবি জাবি এরকম শুরু হয়, তাই তো? হ্যাঁ, বিষয়টা খুবই অ্যাবনর্মাল লাগে আমার কাছে। সবাই খুব অদ্ভুত আচরণ করে আমার সাথে। ছোটবেলা থেকেই দেখেছি বাবা মা সব সময় ভাইয়ার টান টানে। আর তুই তো জানিস ভাইয়া একেবারেই অকর্মণ্য, কোনো কাজ করে না। বাজারে আমাদের অত বড় দোকানটাতেও ঠিক মতো বসে না। কর্মচারীরা সমানেই চুরি করে। সে বেশিরভাগ সময় বন্ধু বান্ধব নিয়েই মেতে থাকে। ওই দোকান থেকে তার নিজের হাত খরচ চলে, ঠিকঠাক চলে না। মাঝে মাঝে মায়ের কাছ থেকেও টাকা নেয়, কিন্তু আমি তো সংসার এভাবে ফেলে রাখতে পারি না। মায়ের কাছ থেকে নিবে কি করে? তোর মা তো আর ইনকাম করে না। ইনকাম তুই করিস, মানে তোর টাকাটাই নেয়, তাই তো? মাথা চুলকে বললাম, হ্যাঁ তাই। আমি আর তুই সমবয়সী। আমি বিয়ে করে 2টি বাচ্চার মা হয়ে গেছি। বলা চলে আমাদের দেশে 30 বছর বয়সকে বিয়ের সময় পার হয়ে যাওয়ার সাথে তুলনা করা হয় মেয়েদের ক্ষেত্রে। তাহলে তোর বাসা থেকে বিয়ের জন্য কোনো চাপ দিচ্ছে না অথবা ঘটক ধরছে না কেন? জানিস তরি, এই বিষয়টা আমাকে অনেক ভাবায়, কিন্তু লজ্জা লাগে বলতে। বুঝিস তো, একটা মেয়ে হয়ে নিজের বিয়ের কথা কিভাবে বলি? তাছাড়া আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই, কখনো ছিল না। সারা জীবন পড়াশোনা করেই সময় কাটিয়েছি। শোন, এত কথা না বলি তোকে। ওই অল্প সময়টুকু আদর যত্ন করা হয় শুধুমাত্র তোর বেতনের টাকাটা নেওয়ার জন্য, আর কিছু না। তরির কথা আমার কানে যেন বিস্ফারিত হলো। একদম ফালতু কথা বলবি না। কোনো বাবা মা এমন হয় না। আমি তো আগেই বলেছিলাম, তিতা কথা যদি সহ্য করতে না পারিস তাহলে আমার কাছে পরামর্শ চাইবি না। বাবা মা মানেই ফেরেশতা হবে এমন কথা কোথায় লেখা আছে? তারাও মানুষ, তারাও স্বার্থপর হতেই পারে। আমার বেশ রাগ হলো। কিছু না বলেই আমি চলে আসলাম। বিভিন্ন পদের তরকারি সামনে নিয়ে এই কথাগুলোই ভাবছিলাম। কেন জানে মনে হলো তরি সত্যি কথা বলছে। তৃপ্তি করে খেলাম। মায়ের হাতের রান্নার প্রশংসাও করলাম।
তারপর ঘরে গিয়ে তরিকে ফোন দিয়ে সরি বললাম, আবার দেখা করতে চাই এটাও বললাম। আচ্ছা, কাল তো পারবো না, তুই বরং পরশু আমাদের বসার ওই ক্যাফেটাতেই চলে আয় অফিস শেষ করে। তরি লাইনটা কেটে দিল। ক্যাফেতে বসে আছি, বাইরে সন্ধ্যা নেমেছে, মনটা কেমন গম্ভীর হয়ে আছে। তরি এলো কিছুক্ষণ পরে। আমি যখন সরি টরি বলে সব কিছু মিটমাট করতে চাচ্ছি, ও তখন আমার চুল টেনে দিল। এই বন্ধুত্বের মাঝে আবার সরি কী রে? এখন কি হয়েছে বল? আমার মনে হচ্ছে তুই সত্যি কথা বলছিস। মাথা নিচু করে বললাম। যাক, তাহলে বুঝতে পেরেছিস। কি করব বলতো? একটা বিয়ে কর, সহজ সমাধান। তরি হাই তুলতে তুলতে খুব ক্যাজুয়ালি বলল, আরে পাগল হয়েছিস? পাত্র কোথায় পাবো? তাছাড়া বিয়ে সমাধান নাকি? তোর মাথাটা খারাপ রে তরি। তাও ঠিক, এত তাড়াতাড়ি পাত্র কোথায় পাবি? আর পরিবারের অমতে গিয়ে বিয়ে করে ফেলাটা খুব সহজ ব্যাপার না তোর মতো ভিতুর ডিমের কাছে। পরিবারের অমত থাকবে কেন? আমার বাবা মা নিশ্চয়ই চায় আমি সংসার করি। তরি অদ্ভুতভাবে হাসলো। হাসবি না, মেজাজটা খারাপ হলো আমার। আচ্ছা শোন তাহলে, বিয়ের কথা পরে হবে। তুই তো চাস তোর পরিবারের আদর যত্ন ভালোবাসা কয়েকটা দিনের জন্য, না সব সময়ের জন্য, তাই তো? আমি উপরে নিচে মাথা নাড়লাম। তাহলে যা বলছি, যেভাবে বলছি তাই কর। আমরা বের হলাম। সময় তখন রাত 8টার কাঁটা ছুঁয়েছে। মাসের 4 তারিখে মা বলল, কী রে মা, তোর স্যালারি হয়নি? আগামী পরশু হবে মা, একটু সমস্যা আছে। স্যার কি যেন বলল, তাই দেরি হচ্ছে। আচ্ছা এই নে চা, খেয়ে ফ্রেশ হয়ে নে। আমি মাকে তরির কথা অনুযায়ী মিথ্যে বলেছি। গতকালই আমার স্যালারি হয়ে গেছে। 2 দিন পর মায়ের হাতে 15,000 টাকা দিলাম। মাত্র 15,000? তুই তো 50,000 দিস। মা, আমাদের কোম্পানি খানিকটা লসে চলছে, তাই বেতন ভাগে ভাগে দিবেন বলেছে। অবশ্য প্রতি মাসেরটা প্রতি মাসেই ক্লিয়ার করবে, এটা নিয়ে ভাববার কিছু নেই। আমি তো জন্মেও শুনিনি এরকম কোনো কথা। আমিও শুনিনি মা, কিন্তু বেতন দিবে এটা গ্যারান্টেড। আর যদি তোমরা না চাও তাহলে চাকরি ছেড়ে দেব। কি দরকার এসব ছোটাছুটি করার? আরে না না, হয়তো এই মাসে সমস্যা আছে, তুই মন দিয়ে কাজ কর। আমার আদর যত্ন চলতে লাগলো। 16 তারিখে মায়ের হাতে আরও কিছু টাকা দিলাম। সেদিন বাবা একটু কথা শোনালো। কোম্পানি কেন পুরো টাকা দিচ্ছে না সেই ব্যাপারে, কোম্পানির কাছে জবাবদিহির ব্যাপারে আমরা স্টাফরা কেন কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, হেন তেন হাবি যাবি। মাসের 25 তারিখে দিলাম আরও কিছু টাকা। তবে সব মিলিয়েও 50 হলো না, 44,000 হলো। আমি গুনে রেখেছি, আমি একাই গুনিনি, বাবা মা দুজনেই গুনেছে, সাথে ভাইয়াও। তোকে কি এই মাসে বেতন কম দিয়েছে নাকি? ভাইয়ার প্রশ্ন। হ্যাঁ ভাইয়া, কোম্পানি একটু লসে চলছে, তবে বাকি টাকা সব একসাথে দিবে। আচ্ছা আচ্ছা, দেখা যাবে। বলাই বাহুল্য, এত বুদ্ধি আসলে আমার নেই। প্রায় প্রতিদিন রাতেই তরির সাথে আমার কথা হয়। এভাবে চলল মাস 3। আমি এখন সারা মাসই আদর যত্ন পাই তরির প্রচেষ্টায়, আর আমার কিছুটা ইন্টারেস্টে তরির এক কাজিন আরমানের সাথে আমার খানিকটা সখ্যতা গড়ে উঠল। ছেলেটি ইঞ্জিনিয়ার। বেশ কিছুদিন কথাবার্তার পর বুঝতে পারলাম আমাকে সে পছন্দ করে। একদিন তরি সহ ওদের বাড়িতে নিয়ে গেল, তাই বুঝলাম আরমান সিরিয়াস। তা না হলে কোনো ছেলে বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেয় না। আর তার বোধহয় খানিকটা তাড়াও আছে, সময় নষ্ট করতে চায় না। নীরা, মা শোনো, তোর ভাইয়ের দোকানে কিছু মাল তোলা দরকার, সেজন্য টাকা দরকার, বুঝতেই পারছিস, এত বড় দোকান। মা কফির মগ হাতে দিয়ে বলল, আমি কি করব মা? আরে ও তো টাকাটা ধার চাইছে, ব্যবসা একটু ঘুরলেই ফেরত দিয়ে দেবে। অফিস থেকে লোন নে টাকাটা, বাবা পাশ থেকে বলল। এমন সময় রিংটোনটা বেজে উঠতেই আমি হাত ইশারা করে নিজের ঘরে চলে এলাম। নাম্বার দেখেই বুঝতে পেরেছিলাম এটা কল সেন্টারের নাম্বার। তবুও ওই মুহূর্তে আমার কি বলা উচিত বুঝতে পারছিলাম না। তাই ঘরে চলে এলাম, আবার যথারীতি তরিকে ফোন দিলাম। মেয়েটাকে আমি যথেষ্ট পরিমাণে জ্বালাচ্ছি, নিজেও বুঝতে পারছি, কিন্তু
ও আমার ছোট্টবেলার বন্ধু, আমার সুখ দুঃখে সব সময় পাশে থেকেছে, আর আমার পরিবারকেও ও খুব ভালোভাবে চেনে। ও আচ্ছা, এবার আবার লোনের কথা বলেছে তোকে? শোন, ওই টাকাটা তুই আর জীবনেও ফেরত পাবি না, তরি বলল। জানি তো, কিন্তু কিভাবে না করব সেটাই তো বুঝতে পারছি না। বলছি, মন দিয়ে শোন। আধ ঘন্টা পর আবার বাবা মায়ের ঘরে এলাম। মা, কিছু একটা বলছিলে তোমরা? হ্যাঁ, অফিস থেকে টাকাটা লোন হিসাবে নে, বাবা বললেন। বাবা, আমি অলরেডি লোনের জন্য অ্যাপ্লাই করেছি। বলেছি না কোম্পানি খানিকটা লসে চলেছে, তাই পেতে দেরি হচ্ছে। মানে কি? কেন? কই, আমাদের তো জানাসনি। আমার বিয়ের জন্য বাবা। আমি জানি তোমাদের সামর্থ্য সম্পর্কে। বাবা মা মুখ চাওয়াচাওয়ি করলো। আমি আরমানের কথা বললাম, এটা বিয়ে করার সময় নাকি? পরিবারটা দেখবি না? আমরা তো পানিতে ভেসে যাব। ভীষণ অবাক হলাম। আমি একটা ছেলের কথা বলেছি যাকে বিয়ে করতে চায়। ওনারা ছেলের নাম, পরিচয়, পরিবার, পেশা কিচ্ছু না জানতে চেয়ে এসব কি বলছে। তরি ওর হাজব্যান্ড সহ আরমানের পরিবার এলো পরের শুক্রবার। আপ্যায়ন তো হলো, কিন্তু মায়ের মুখ ভার। ভাইয়া বাসায় নেই। বাবাও কথাবার্তা তেমন না বলেই মাঝে মাঝেই বাসি পেপারে চোখ বুলাচ্ছেন। আমি বিব্রত বোধ করলাম। তরি কানে কানে বলল, চিন্তা করিস না, চাচি মাটির মানুষ, সব জানিয়েছি আমি। চমকে উঠলাম। বলে কি এই মেয়ে? বিয়ে ফাইনাল হলো। আরমানের বাবা মা আর একদিকে থেকে আমার আর তরির কথাবার্তায় বাবা মা বোবা মূর্তি। তারপর কিছু একটা হলো, কে জানে। আরমান বলল, এত ঘটা করার দরকার নেই, যেভাবে আছি সেভাবেই বিয়েটা হোক আজকেই। আমি হাঁ করে চেয়ে আছি। বাবা মা ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। তরির মুখে মৃদু হাসি। বুঝলাম কোনো একটা কলকাঠি নাড়া হয়েছে। 10,01,000 টাকা কাবিনে পরনে শাড়ি পরেই আমার বিয়ে হয়ে গেল। এত তাড়াতাড়ি ভাইয়া মানে তরির হাজব্যান্ড কাজী কীভাবে জোগাড় করলো কে জানে। আমি শুধু ট্রাভেল ব্যাগে কিছু জামা কাপড় আর প্রয়োজনীয় সামগ্রী ভরার মতো সময় পেলাম। অবাক হবার বিষয় হলো, ভাইয়া এসে খুব চিৎকার চেঁচামেচি করলো। ওদের সামনেই আমাকে নোংরা ভাষায় গালিগালাজ করলেও বাবা মা একবারও থামালেন না। আমি গাড়িতে উঠলাম একা একা। ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা করছিল। বিয়ের 22 দিন পার হয়ে গেলেও বাবা মা কেউ ফোন করলেন না। আরমানের পরিবার অন্যরকম। শাশুড়ি মা খুব ভালো মানুষ, আর আরমান যে এত সুন্দর মনের মানুষ আগে বুঝতে পারিনি। তখন শুধু পরিত্রাণ চেয়েছিলাম নিজের পরিবার থেকে। এসব ভাবলে এখন লজ্জা লাগে। আকাঙ্ক্ষিত ফোনটা অবশেষে এলো। মায়ের ফোন। তিনি আমি কেমন আছি, ওরা সবাই কেমন, এসব জানতে চাইলেন। আমার কান্না পেল। মা তবে সত্যিই নিজের ভুল বুঝতে পেরেছে। আমিও জানালাম সব। আচ্ছা শোন মা, তুই আরমানকে ঘুরে যা। ছেলেটাকে একবেলা খাওয়ানো পর্যন্ত হলো না। ও কি কি খেতে পছন্দ করে আগেই বলে দিবি, রেঁধে রাখবো। আচ্ছা মা। আমার গলা ধরে এলো। আর শোনো, এই মাসের টাকাটা সেদিনই দিস। তোর সময় কম, বারবার আসা যাওয়া করাটা তোর জন্য সমস্যা। ফোনটা এখন বাবার হাতে। আমি এতক্ষণে বুঝলাম মাসের শেষের ঘটনার সাথে এটা কেমন করে মিলে যাচ্ছে। ছি। বাবা শোনো, জানি ফোনটা লাউডস্পিকারে দেওয়া, তোমরা সবাই ভাইয়া সহ ওখানে আছো। এখন আমার বিয়ে হয়েছে, অন্য একটা পরিবারের দায়িত্বও আমার উপর। বলছি না তোমাদের প্রতি আমার কর্তব্য নেই, কিন্তু তোমরা তো সলভেন্ট। বাজারের সবচেয়ে বড় দোকানটা আমাদের, যেটাতে ভাইয়া ইচ্ছা করে নিয়মিত বসে না। বাড়ির সামনে প্রচুর জায়গা, তোমরা দুইজন চাইলেই সেখানেই সবজি বাগান করতে পারো। আমাদের নিজেদের বাড়ি, 2টো ঘর সাপলেট দেয়া আছে, ওটাও আমার উদ্যোগে। দেশের বাড়িতেও সম্পত্তি আছে, যার খোঁজ খবর তুমি নাও না, আর ডিপেন্ড করে থাকো আমার স্যালারির উপর। শোনো, আমি এখন থেকে মাসিক কোনো পয়সা তোমাদের দিব না। ইচ্ছে হলেই মাঝে মধ্যে এটা সেটা দিব, বিভিন্ন অকেশনে গিফট দেব, এর বাইরে কিচ্ছু না। তোর মতো মেয়ের মুখেই ঝাঁটার বাড়ি, বুঝতে পারছি ভাইয়া। কথাগুলোর আগে কাঁপতে কাঁপতে বলছে। দেখি কতদিন ওই সংসার টেকে, তারপরে সে ঠিক ঠাঁই চাইবি এখানে, তখন লাথি মেরে বের করে দেব। আমি হতভম্ব হয়ে গেলাম। বাবা মা কিচ্ছু বলছেন না তাদের ছেলেকে।
তবুও দৃঢ় কণ্ঠে বললাম, যেই সম্পর্ক টাকা দিয়ে কিনতে হয় সেটা তোদের কাছেই রাখ, আর ভুলে যা তোর একটা বোন ছিল। লাইনটা কেটে দিলাম। এই প্রথম তরির পরামর্শ ছাড়া আমি নিজে এতগুলো কথা বললাম। নিজেকে কেমন যেন মুক্ত স্বাধীন লাগছে।